নমস্কার, আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আজকে আমি আপনাদের সাথে অটিজমের সাধারণ এবং অস্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অটিজমের সাধারণ এবং অস্বাভাবিক বৈশিষ্ট্য। অটিজম লক্ষণ বনাম বৈশিষ্ট্য। অটিজম হলো এক ধরনের নিউরোডাইভারজেন্স, যেখানে একটি ব্যক্তির মস্তিষ্ক এমনভাবে কাজ করে যা ভিন্নভাবে নিউরোটাইপিক্যাল বলে বিবেচিত হয়। নিউরোডাইভারজেন্সকে অসুস্থতার পরিবর্তে একটি ক্রমবর্ধমান পার্থক্য হিসাবে দেখা হয় এবং এর বৈশিষ্ট্যগুলিকে লক্ষণগুলির পরিবর্তে বৈশিষ্ট্য হিসাবে বিবেচনা করা হয়। অটিজমের সার্বজনীন বৈশিষ্ট্য: 1. উপযুক্ত এএসডি রোগ নির্ণয় করা ব্যক্তিরা প্রায়শই আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার 5th এডিশন DSM-5 বর্ণিত কিছু বৈশিষ্ট্য শেয়ার করে। অটিজমের ডায়াগনস্টিক মানদণ্ডের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত রয়েছে। অটিজমের সার্বজনীন বৈশিষ্ট্য: একাধিক প্রসঙ্গে সামাজিক যোগাযোগ এবং সামাজিক মিথস্ক্রিয়া একসঙ্গে পরিচালনা করতে অসুবিধা বোধ করে। অমৌখিক যোগাযোগ এবং সামাজিক মিথস্ক্রিয়ার জন্য ব্যবহৃত আচরণ সীমিত থাকে। সম্পর্ক উন্নয়ন বজায় রাখা এবং বোঝার সাথে চ্যালেঞ্জ কাজ করে। আচরণ, আগ্রহ বা কার্যকলাপের পুনরাবৃত্তিমূলক নিদর্শন পরিলক্ষিত হয়। অভিন্নতার উপর জোর: রুটিনের প্রতি অনমনীয় আনুগত্য বা মৌখিক বা অমৌখিক আচরণের রীতিনীতি। তীব্র, অত্যন্ত স্থির আগ্রহ বা ফোকাস। সংবেদনশীল ইনপুটের অতিরিক্ত প্রতিক্রিয়া বা পরিবেশের সংবেদনশীল দিকগুলিতে অস্বাভাবিক আগ্রহ, প্রতিক্রিয়ায় হাইপার উচ্চ বা হাইপো নিম্ন সংবেদনশীলতা পরিলক্ষিত হয়। অটিস্টিক নয় এমন ব্যক্তির মধ্যেও এই বৈশিষ্ট্যগুলির যে কোনো একটি ঘটতে পারে। তাই যদি তার মধ্যে সমস্ত বৈশিষ্ট্য উপস্থিত থাকে তখন অটিজম নির্ণয় করা হয়। উপরন্তু অন্য নির্ণয়ের দ্বারা বৈশিষ্ট্য ব্যাখ্যাযোগ্য হতে হবে না। উদাহরণস্বরূপ, যোগাযোগমূলক আচরণে পার্থক্য সহ একজন ব্যক্তির শ্রবণ শক্তি বা দৃষ্টিশক্তি কম হতে পারে, যেগুলির মধ্যে হয় মৌখিক বা লিখিত যোগাযোগের দক্ষতাকে ক্ষতিগ্রস্ত করে। পরিশেষে বৈশিষ্ট্যগুলি অবশ্যই ব্যক্তির জীবিত অভিজ্ঞতা এবং দৈনন্দিন জীবনের ক্রিয়াকলাপের উপর একটি বাস্তব এবং সামঞ্জস্যপূর্ণ প্রভাব ফেলবে। 2. অটিজমের বৈশিষ্ট্য শনাক্ত করা কঠিন হতে পারে। আপনি যদি অটিজমের প্রতিটি বৈশিষ্ট্যকে ঘনিষ্ঠভাবে দেখেন তবে আপনি চিনতে পারবেন যে সেগুলি খুব সাধারণ। এগুলি স্বাভাবিক বা নিউরোটাইপিক্যাল কি তা একটি ভাগ করা বোঝার উপরও নির্ভর করে। ডায়াগনস্টিকের মানদণ্ডগুলি সম্ভাব্য উপায়গুলির একটি পরিসর প্রদান করে, যেখানে বৈশিষ্ট্যগুলি নিজেদের উপস্থাপন করতে পারে, কিন্তু এমনকি এগুলি অভিব্যক্তির সম্পূর্ণ পরিসরকে কভার করতে শুরু করে না। উদাহরণস্বরূপ, সমস্ত অটিস্টিক মানুষের সামাজিক যোগাযোগ এবং মিথস্ক্রিয়াতে অসুবিধা হয়।
কিন্তু কীভাবে এই অসুবিধা উপস্থিত হয় এর কারণ প্রায় অন্তহীন। একজন অটিস্টিক ব্যক্তি সম্পূর্ণরূপে অমৌখিক হইতে পারে এবং কথ্য ভাষা ব্যবহার করতে পারে না। তারা সাবলীলভাবে কথা বলতে এবং লিখতে সক্ষম হতে পারে, কিন্তু কটাক্ষ বা কৌতুক চিনতে তাদের কষ্ট হয়। তারা কথা বলতে সক্ষম হতে পারে, কিন্তু শুধুমাত্র শব্দগুচ্ছ ব্যবহার করে তারা টিভি বা সিনেমা থেকে পুনরাবৃত্তি করে থাকে। তারা তাদের নিজস্ব অনন্য বাক্যাংশ এবং বাক্য তৈরি করতে অক্ষম হতে পারে। তারা সাবলীলভাবে কথা বলতে এবং লিখতে সক্ষম হতে পারে, কিন্তু একটি অস্বাভাবিক প্রসডি আছে, অর্থাৎ সমতল বা অস্বাভাবিক কণ্ঠস্বর। তারা মাঝারিভাবে ভালো কথা বলতে সক্ষম হতে পারে, তবে অপ্রত্যাশিত বাক্যাংশগুলি ব্যবহার করে যা তাদের বয়স বা তাদের অবস্থার জন্য অস্বাভাবিক। তারা অস্বাভাবিকভাবে ধীরগতিতে নতুন শব্দ এবং বাক্যাংশ ব্যবহার করতে শিখতে সক্ষম হতে পারে, অথবা তারা কখনোই নতুন শব্দ বা বাক্যাংশ ব্যবহার করতে শিখতে পারে না। উপযুক্ত থেরাপি এবং প্রত্যাশিত ফলাফলগুলি শুধুমাত্র উপস্থাপন নয়, বক্তৃতা ব্যাধির ধরনের উপর ভিত্তি করে খুব আলাদা হয়। আশ্চর্যজনকভাবে যোগাযোগের ক্ষেত্রে কম পার্থক্যের অটিস্টিক ব্যক্তিরা বেশি পার্থক্যের লোকদের তুলনায় সাধারণ সেটিংসে পরিচালনা করা কঠিন বলে মনে করতে পারে, কারণ তারা তাদের চ্যালেঞ্জ, অন্যান্যদের বিচার এবং তাদের সামাজিক দুর্ঘটনা সম্পর্কে বেশি সচেতন। বক্তৃতা অভিব্যক্তিতে একই বৈচিত্র্য অন্যান্য অটিজম মানদণ্ডের জন্য বিদ্যমান। উদাহরণস্বরূপ, যখন কিছু অটিস্টিক মানুষ শব্দ এবং আলোর প্রতি অতি সংবেদনশীল, অন্যরাও হাইপোসেনসিটিভ। এর মানে হলো যে তারা সবেমাত্র সংবেদনশীল ইনপুট লক্ষ্য করে, যা অটিস্টিক সমবয়সীদের অভিভূত করবে। তাই জনাকীর্ণ কনসার্ট হলের একজন অটিস্টিক ব্যক্তি সঙ্গীতটিকে শারীরিকভাবে বেদনাদায়ক, উপভোগ্য বা সবেমাত্র লক্ষণীয় মনে করতে পারেন। সুপরিচিত কিন্তু অস্বাভাবিক অটিজম বৈশিষ্ট্য। এটা ভাবা সহজ যে অস্বাভাবিক অটিস্টিক ক্ষমতা, আচরণ বা আগ্রহগুলি আসলে অটিস্টিক ব্যক্তিদের মধ্যে সার্বজনীন। ভালো বা খারাপ যাই হোক, এর মধ্যে অনেকগুলি তুলনামূলকভাবে বিরল। 1988 সালের চলচ্চিত্র রেইন ম্যান অনেককে অনুমান করতে পরিচালিত করেছিল যে অটিজম স্মৃতি এবং গণনার অসামান্য কৃতিত্ব দ্বারা চিহ্নিত করা হয়। এই ক্ষমতা, যাকে সাভেন্ট সিনড্রোম বলা হয়, আসলে খুবই বিরল। স্পেকট্রামের মাত্র 10% লোকেরই সাভেন্ট ক্ষমতা রয়েছে। এর মধ্যে বেশিরভাগই রেইন ম্যান চলচ্চিত্রের মতো বাস্তব বিশ্বের পরিস্থিতিতে সেই দক্ষতাগুলি ব্যবহার করতে অক্ষম। টিভি শো, ডকুমেন্টারি বা মিডিয়া রিপোর্টগুলি সুপারিশ করতে পারে যে অটিস্টিক লোকদের গড় বুদ্ধিমত্তা বেশি, এবং অনেকেই তা করে। তবু বেশ কিছু অটিস্টিক লোকেরও বুদ্ধিভিত্তিক প্রতিবন্ধকতা রয়েছে, যাদের দৈনন্দিন কাজে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়েছে।
এটি এমন একটি ক্লিচ যা অটিস্টিক লোকেরা পছন্দ করে এবং এরা প্রযুক্তিতে ভালো। যদিও অটিস্টিক ব্যক্তিরা অবশ্যই এই গোষ্ঠীর মধ্যে পড়ে, তবে অনেকেরই তা হয় না। প্রকৃতপক্ষে অনেক অটিস্টিক লোকের কোড করার, জটিল সফটওয়্যার চালানো বা পরিবারের ইলেকট্রনিক্স ব্যবহার করার ক্ষমতা কম বা একেবারেই নেই। অনেক উৎস দেখায় বা বর্ণনা করে যে অটিস্টিক ব্যক্তিরা জটিল উপায়ে দৃশ্যমানভাবে চিন্তা করতে সক্ষম, যদিও বেশিরভাগ অটিস্টিক মানুষ ভিজুয়াল চিন্তাবিদ। তাদের ত্রিমাত্রিক বস্তুকে মানসিকভাবে ম্যানিপুলেট করার ক্ষমতা অস্বাভাবিক। অটিজম এবং আবেগ। একটি ভুল ধারণা হলো যে অটিস্টিক ব্যক্তিরা প্রেমময় সম্পর্ক তৈরি করতে অক্ষম এবং তাদের মধ্যে আবেগ, রসবোধ বা সহানুভূতির অভাব রয়েছে। বেশিরভাগ অটিস্টিক লোকের এই গুণাবলী থাকে, কিন্তু তারা সেগুলিকে বিভিন্ন উপায়ে প্রকাশ করতে পারে। তাই অটিস্টিক ব্যক্তিদের চিনতে অসুবিধা হতে পারে। এবং অবশ্যই অনেক নন অটিস্টিক লোকের মধ্যে আবেগ এবং সহানুভূতির অভাব রয়েছে বলে মনে হয়। অটিস্টিক সহকর্মীদের দ্বারা ভাগ করা বৈশিষ্ট্য। অনেক অটিস্টিক বৈশিষ্ট্য রয়েছে যা অটিস্টিক নয় এমন লোকদের দ্বারা ভাগ করা হয়। তারা অটিজমের চিহ্নিতকারী হয়ে উঠে তাদের অস্তিত্বের উপর ভিত্তি করে নয়, বরং অটিস্টিক সমাজ যাকে তার থেকে ভিন্ন মাত্রার উপর ভিত্তি করে তাদের নিউরোটাইপিক্যাল বলে মনে করে। অবশ্যই স্বাভাবিক দর্শকের চোখে পড়ে। সুতরাং একটি আচরণ একজন ব্যক্তিকে অটিস্টিক বলে নির্দেশ করে কিনা তা নির্ধারণ করা কঠিন হতে পারে একটি ডিগ্রি পর্যন্ত, যা কিনা তার চেয়ে আচরণটি কীভাবে প্রকাশ করা হয় তার বিষয়ের উপর ভিত্তি করে এটি প্রকাশ করা হয়। স্টিমিং, যা স্ব-উদ্দীপনার জন্য সংক্ষিপ্ত শব্দ এবং নড়াচড়াকে বোঝায়, যা স্বশান্ত করা বা স্ব-উদ্দীপনা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। এগুলি আরও সাধারণ, যেমন চুল পেঁচানো, পায়ের আঙুলের টোকা দেওয়া এবং নখ কাটা থেকে কম সাধারণ পর্যন্ত হতে পারে, যার মধ্যে রয়েছে দোলনা বা দোলনা ছড়া, একটি বাক্যাংশ বা গানের লাইনের ক্রমাগত পুনরাবৃত্তি করা, হেড ব্যাঙ্কিং বা চিমটি দিয়ে নিজেকে আঘাত করা। বেশিরভাগ অটিস্টিক মানুষ উত্তেজিত হয়, কিন্তু তারপর আবার অধিকাংশ মানুষই কোনো না কোনোভাবে উত্তেজিত হয়। প্রতিক্রিয়া হিসাবে অটিস্টিক লোকেরা হয় তাদের বৈশিষ্ট্যগুলিকে মুখোশ পরিয়ে রাখে বা মানতে অক্ষম বা অনিচ্ছুক। প্রায় সব ধরনের স্টিমিং ক্ষতিকারক এবং তারা স্টিমিং ব্যক্তিকে সুবিধা দেয়, কিন্তু এটি করা কলঙ্কজনক এবং কম সাধারণ ধরনের স্টিমিং সহ লোকেরা উত্তেক্ত, উৎপীড়ন, তাকাতে এবং প্রান্তিকতার শিকার হন। সামাজিক অসুবিধা। যদি বেশিরভাগ অটিস্টিক ব্যক্তিরা সামাজিকভাবে সর্বদা সক্ষম হন, তবে স্ব-সহায়তা বই, ম্যাচমেকিং পরিষেবা, রোমান্টিক ব্রেকআপ বা বিবাহ বিচ্ছেদের মতো কোনো জিনিসই থাকতো না। প্রকৃতপক্ষে রিয়েলিটি টিভি শোগুলি অস্তিত্ব বন্ধ হয়ে যাবে। অনেক অটিস্টিক লোকের আমি তোমাকে পছন্দ করি বা আমি তোমার প্রতি রোমান্টিকভাবে আগ্রহী, যা এই গুণগুলিকে অটিজম বৈশিষ্ট্য পরিণত করে। তা হলো তাদের অস্তিত্ব নয়, বরং তাদের গুণমান এবং তীব্রতা। বেশিরভাগ নন অটিস্টিক মানুষ একটি কৌতুককে চিনতে পারে,
আংশিকভাবে তাদের শারীরিক ভাষা বোঝার উপর ভিত্তি করে, আংশিকভাবে তাদের মানব পরিস্থিতি বোঝার উপর এবং আংশিকভাবে তাদের সূক্ষ্ম পার্থক্যের উপলব্ধির উপর ভিত্তি করে, যা একটি পরিস্থিতিকে মজাদার করে তুলতে পারে। অটিস্টিক ব্যক্তিরা কৌতুকগুলিকে একেবারেই চিনতে পারে না বা মজার বিষয় সম্পর্কে তাদের খুব আলাদা ধারণা থাকতে পারে। সংবেদনশীল কর্মহীনতা। আপনি যদি কখনো উচ্চ শব্দ, উজ্জ্বল আলো, ভিড় বা এমনকি গন্ধ দ্বারা অভিভূত হয়ে থাকেন, তবে আপনি জানেন যে সংবেদনশীল ওভারলোড অনুভব করতে কেমন লাগে। অটিজমের সংবেদনশীল ওভারলোড হলো বেশিরভাগ লোক যাকে সাধারণ উদ্দীপনা বলে মনে করে, অর্থাৎ ফ্লুরোসেন্ট লাইট, বাল্ব, ইমার্জেন্সি বাজার, ভিড় জমানো পার্টি এবং এর মতো স্থান। কিন্তু অটিজম ছাড়া অনেক লোকের এই রকম সমস্যা রয়েছে। এবং কিছু লোকের, যেমন যারা মাইগ্রেন বা টিনিটাসের সাথে বসবাস করে, অটিস্টিক না হয়েও সংবেদনশীল ইনপুটের প্রতি বেশ তীব্র প্রতিক্রিয়া দেখাতে পারে। অটিস্টিক ব্যক্তিরাও সংবেদনশীল ইনপুটের প্রতি অসংবেদনশীল হতে পারে এবং উচ্চ আওয়াজ বা চেপে যাওয়ার সংবেদন কামনা করে। মজার বিষয় হলো, ওজনযুক্ত কম্বল বা একসময় সংবেদনশীল কর্মহীনতার লোকদের জন্য থেরাপিউটিক টুল হিসেবে বিবেচিত হতো। এখন হালকা উদ্বেগযুক্ত লোকদের জন্য জনপ্রিয়। কেন্দ্রীভূত আগ্রহ এবং আচরণ। অটিস্টিক ব্যক্তিদের মধ্যে এমন সাধারণভাবে মানুষের মধ্যে তীব্রভাবে মনোযোগ, কেন্দ্রীভূত আগ্রহ, আচরণ এবং রুটিন খুবই সাধারণ। অটিস্টিক ব্যক্তিরা এই বৈশিষ্ট্যটি আরও তীব্রভাবে প্রকাশ করতে পারে। উদাহরণস্বরূপ, মুরগির আঙুল দ্বারা ছাড়া কিছুই খায় না, না ঘুমানোর সময় খায় না, বা ঘুমানোর সময় 10 মিনিট পিছিয়ে গেলে উত্তেজিত হয়। কিন্তু অনেক অটিস্টিক মানুষ বা হতে পারে অনেক নন অটিস্টিক লোকের মধ্যে মতো, তারা একইতা বা রুটিন পছন্দ করে। একইভাবে ভিডিও গেমের প্রতি একটি নিউরোটাইপিক্যাল মুগ্ধতা এবং একটি অটিস্টিক মুগ্ধতার মধ্যে পার্থক্য করা কঠিন হতে পারে। মুগ্ধতা কীভাবে প্রকাশ করা হয় তার মধ্যে পার্থক্য বেশি। তা হলো, একজন অটিস্টিক ব্যক্তির পক্ষে পছন্দের আগ্রহ ছাড়া অন্য কিছু সম্পর্কের কথা বলা কঠিন হতে পারে। দ্রুত একঘেয়ে আগ্রহ নিয়ে আলোচনা করা এবং অনুমান করা যায় যে অন্যরা তাদের মতোই এই বিষয়ে আগ্রহী। সারসংক্ষেপ। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার কোনো একক ব্যাধি নয়। অটিস্টিক মানুষ অটিস্টিক জনসংখ্যার মতোই বৈচিত্র্যময়। যদিও কিছু অটিস্টিক লোকের এমন বৈশিষ্ট্য রয়েছে যা অটিস্টিক ব্যক্তিদের সাথে স্বাচ্ছন্দ্যে যোগাযোগ করার ক্ষমতাকে আমূলভাবে সীমিত করে, অনেকে তা করে না। একটি অটিস্টিক ব্যক্তির একই বৈশিষ্ট্য থেকে যা প্রায়শই একটি অটিস্টিক ব্যক্তির বৈশিষ্ট্যগুলিকে আলাদা করে, তা হলো সেগুলি কীভাবে প্রকাশ করা হয়
তার উপর। কিছু অটিস্টিক লোকের বিপুল বুদ্ধিমান বৈশিষ্ট্য থাকে, তবে এগুলি অটিস্টিক হওয়ার জন্য সাধারণ নয়। আমি ডাক্তার দিবাকর দাস 1988 সাল থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা পেশায় নিয়োজিত এবং উর্মি হোমিও হলের স্বত্বাধিকারী। সারা দেশ থেকে রোগীরা অনলাইনে অটিজম সহ যৌন, মানসিক, জটিল ও পুরাতন রোগের চিকিৎসায় পরামর্শ নিয়ে থাকেন। যোগাযোগের ঠিকানা: উর্মি হোমিও হল, ফল্যাতলী বাজার, হালিশহর, চট্টগ্রাম। মোবাইল 018133330373। এই ভিডিওটি যদি বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।